বাজারে আজকে যে এই কারেকশন হলো, এতে 1 লক্ষ টাকা আমি কোন কোন স্টকে সুইং ট্রেডিং এর জন্য, কিছু দিনের ট্রেডিং এর জন্য আজকে সেখানে বিনিয়োগ করলাম, কি করলাম না করলাম পুরো এই ভিডিওতে বলবো। চার্টে কারণ দেখিয়ে এক্সপ্লেন করব, পোর্টফোলিও দেখাবো, কি ট্রেড নিয়েছি সেটাও জানাবো। সুইং ট্রেডিং এর কার্যকারণ, তার পিছনে ওই স্টকগুলোই সিলেক্ট করার কারণ কি, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এই যে মার্কেটের কারেকশনটা শুরু হয়েছে সেটা আর কত দূর পর্যন্ত যেতে পারে বা কি মনে হচ্ছে, কারণটা কি। ঠিক আছে, আজকে যে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হলো, কারণটা কি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও বা লাইভ স্ট্রিমিং করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর হ্যাঁ, মানে আমি মনে করি যে এইটা একমাত্র চ্যানেল বা অনেক চ্যানেলের মধ্যে এটাই হয়তো গুটি কতক চ্যানেলের মধ্যে আছে যেখানে শুধুমাত্র আমি স্টকের নাম বলে চলে যাই না, সেই স্টকগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের গ্যাটের পয়সাও আমি নিজে ইনভেস্ট করি। এই নয় যে বলে যাই যে আপনাদের কিছু সাজেশন দিয়ে গেলাম ব্যাস হয়ে গেল, না। যেগুলোতে আমি বলি সেইগুলোর মধ্যে বেশিরভাগ স্টকে আমি নিজে ট্রেড করি, আপনাদের সামনে দেখাই, সেগুলো নিজের ইনভেস্টমেন্ট সেগুলোতে করি। তো চলুন, এই জেনুইনিটির জন্য একটা লাইক তো আশা করব আপনাদের কাছ থেকে। চলুন শুরু করি। প্রথমে তো মার্কেটটা যে ফল হয়েছে সেটা নিয়ে একটু বলি, তারপর আমি আজকে কোন স্টকে ট্রেড করেছি, 1 লক্ষ টাকার কি কোথায় বিনিয়োগ বা সুইং ট্রেডিং এর জন্য নিয়েছি সেটা বলবো। বিনিয়োগ আর সুইং ট্রেডিং কথাটা আলাদা, কিন্তু ওই মানে ব্যাপারটা একটু বুঝে নেবেন। তো চলুন প্রথমে নিফটির যদি আজকে দেখি, কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপনাদের সামনে রিলিজ করেছিলাম, জাস্ট 6 দিন আগে, যে গ্যাপ ফিল করতে কি বাজার আসতে পারে, 2000 পয়েন্টের কারেকশন আসতে পারে নিফটিতে। এই প্রশ্নটা আমি 6 দিন আগে তুলেছিলাম। মার্কেট তখন মোটামুটি একটু জাস্ট উপর থেকে একটু কারেক্ট হয়েছিল। তো যদি দেখা যায় 21,000 মানে 22,124 140 এইসব সময় হাই হয়েছে, 22,100ই ধরে নি, সেখান থেকে 21,200 মোটামুটি 900 পয়েন্টের মতো, 900 থেকে 1000 পয়েন্টের মতো কিন্তু একটা কারেকশন হয়েছে। ঠিক আছে, আরেকটু যদি দেখি, এইখানে এই গ্যাপটা এখনো কিন্তু ছেড়ে আছে নিফটি, যেটা 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 অনেকটা দূরে, যদিও এখন সেটা 20,400 20,500 এই জায়গাটায়, কিন্তু তাও একটা যে মানে পরিস্থিতি তৈরি হচ্ছে না তা কিন্তু বলা যায় না। এইবার প্রশ্ন হলো আজকেই এরকম হয়েছে কেন। কারণ বিদেশের বাজার যদি দেখেন তাহলে কিন্তু ঠিক আছে, এখন যখন ভিডিওটা তৈরি হচ্ছে ইউএস বাজারও ঠিক আছে, ইউরোপ বাজারও ঠিক আছে, হ্যাঁ স্লাইটলি নেগেটিভ একটু আছে, তেমন কিছু আহামরি প্যানিকের কিছু নেই যে আমাদের এখানে নিফটি 300 পয়েন্ট মাইনাস হয়ে যাবে, আচ্ছা সেন্সেক্স 1000 পয়েন্ট মাইনাস হয়ে যাবে, না এরকম তো কিছু গ্লোবাল জায়গায় দেখা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে? একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই বিগত 1-2 দিনে কি করেছে জানেন, চায়নার বাজার কিন্তু খুব পড়ে আছে, বা চায়নাকে তেমন দেখা হচ্ছে না। চায়নায় কিন্তু তাদের গভর্নমেন্ট স্টক মার্কেটকে উজ্জীবিত করার জন্য কিছু স্টিমুলাস ঘোষণা করেছে। অলরেডি কিছু বিলিয়ন ডলারের স্টিমুলাস ঘোষণা করা হয়েছে, আরও হবে বলে বাজার মনে করছে, যাতে তাদের স্টক মার্কেট একটু ব্যাপারগুলো ভালো হয়, মানে তাদের কোম্পানিগুলোর ব্যবসা বাট্টা ভালো চলে এরকম। আর জানেন, যখন মানে একটা যে গ্লোবাল এফআইআইদের যে টাকাটা আসে, তার একটা মানে সেই অংশটা যেগুলো একটু মানে আমাদের আমাদের কান্ট্রির জন্য, মানে এশিয়া আর ফান্ডের মধ্যে যে অ্যালোকেট করা হয়, তার মধ্যে চায়না থাকে, ইন্ডিয়া থাকে। এবার কখনো কখনো কেউ ইন্ডিয়াতে ওভারওয়েট থাকে, কখনো কখনো চায়নাতে মানুষ ওভারওয়েট থাকে এফআইআইরা। এখন যেমন ইন্ডিয়াতে তারা ওভারওয়েট হয়ে আছে, কিন্তু যখনই এইরকম স্টিমুলাসের ব্যাপারটা হয় এবং অনেক এফআইআই ইন্ডিয়াতে ভালো মতন প্রফিটে বসে আছে, কারণ আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স ভালো লাইফ হাইতে আছে, লাইফ হাই এর কাছাকাছি, সুতরাং ভালো মুনাফায় আছে। তো তখন সেখান থেকে একটু প্রফিট বুক করে অন্য যে 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 কান্ট্রিটা নিচে পড়ে আছে সেখানে একটু নিবেশ করি, হ্যাঁ একটু চায়নায় নিবেশ করি, এরকম অনেকেরই মাইন্ডসেট হতে পারে। সেইটা একটা প্রধান কারণ বা অন্যতম কারণ বলে আমার মনে হচ্ছে। তাছাড়া বাজেট তো সামনে আসছে, সেই ক্ষেত্রে ট্রেডার যারা আছে তাদের ক্ষেত্রেও একটু প্রফিট বুকিং, মানে বড় বড় ট্রেডারদের কথা বলছি,
তাদেরও একটু প্রফিট বুকিং এসবের কথা মনে হতেই পারে, কারণ সেটা রেলওয়ে স্টকগুলো আজকে দেখলে মনে করা যায়। আমি রেলওয়ে স্টক নিয়ে ডিটেলসে আসবো, আরও কিছু স্টক নিয়ে আসবো, যেমন আরভিএনএল, তারপর আপনার মানে সব অ্যাক্রস দ্য বোর্ড, এসজিভিএন, আরইসি লিমিটেড, রেলওয়ে স্টকগুলো একটু চোখে পড়ার মতো আজকে কারেক্ট হয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু একটু মানে অ্যালার্মিং, যে এক একটা স্টক 10%, 15%, 8% করে মাইনাস হচ্ছে। মনে করে দেখুন। আর আমি প্লিজ একটু রিকোয়েস্ট করব, যারা আমাকে ফলো করেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। আমি এই যে আপনাদের সাথে কয়েকদিন ধরে লাইভ স্ট্রিমিং করেছি, লাইভে এলেই দেখতে পারবেন কয়েকদিন লাইভ স্ট্রিমিং আপনাদের সাথে করেছি, ভিডিওতেও পই পই করে বলেছি যে বাজেটের আগে কয়েকটা স্টক, সেখানে আমি পার্ট 1-এ বাজেটের আগের কয়েকটা স্টকের পার্ট 2 আর এটা একটা পার্ট 1, পার্ট 1-এ বলেছিলাম রেলওয়ে স্টকগুলো পছন্দের, কিন্তু কখনোই কোনো স্টকগুলো ব্রেকআউটে তো নেওয়া উচিতই নয়, সাপোর্টে এলে দেখা যেতে পারে, আর তার আগে বাজেটের আগে কিন্তু একটা দুটো প্রফিট বুকও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই কথাটা কিন্তু আমি বলেছিলাম, মনে আছে তো? দেখুন, তাই জন্য ব্রেকআউটে নেব না, এইটা কিন্তু খুব মাথায় কাজে, এই কথাটা যারা মেনে রেখেছেন অ্যাটলিস্ট তাদের পয়সাটা বেঁচেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ইরকনের উদাহরণে আসি। দেখুন, ব্রেকআউটে আমি নেব না, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো যে হচ্ছে, ব্রেকআউটে নেব না, সাপোর্টে নেব। সাপোর্ট মানে দেখুন, এটা অজানা নয়, সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হয় মুভিং অ্যাভারেজে সাপোর্টে, বা কেউ যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট ফলো করেন সেইটা, এক্সেট্রা। 20 ডেজ মুভিং অ্যাভারেজ ডেইলি চার্টে সেটাই দেখুন কত দূরে আছে, সেটা 202 টাকায় আছে, 200 টাকার আশেপাশে, আর স্টক চলছে 250 টাকায়, তার মানে সাপোর্টের ধারে কাছে নেই, সুতরাং নেওয়া হয় না, তাই তো? নেওয়া হয় না মানে যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়নি, রেড ক্যান্ডেলটা তো আজকে তৈরি হলো, ওটা ছেড়ে দিন, কিন্তু এই সব জায়গায় স্টকে মানে নিয়ে কেউ যাতে ফেঁসে না যায় তার জন্য বলছি, কারণ হঠাৎ করে এরকম 10-15%-এর একটা কারেকশন আসতেই পারে, কোনো অসুবিধা নেই, মানে এতে যে খারাপ হওয়ার কিছু, রেলওয়ে স্টকগুলো খারাপ হয়ে গেছে, ব্যবসাপত্র আবার গুটিয়ে নিতে হবে, সবকিছু শেষ হয়ে গেল তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তাই জন্য আমি বলি ব্রেকআউটে নয়, কারণ এই স্টকগুলো এখন আর মানে ইরকন এখন আর 100 টাকায় নেই, আইআরএফসি এখন আর 70 টাকা নেই, 170 টাকায় আছে আইআরএফসি। তাই জন্য বলছি, কথার কথা বললাম, মানে ব্যাপারগুলো বুঝুন। অনেক এই স্টকগুলো আগেই এক বছরে 300% কেউ বেড়েছে, 200% কেউ বেড়েছে, তার মানে সেগুলোতে অলরেডি ফ্রথ তৈরি হয়ে আছে, মানে একটু প্রফিট বুকিং হলেও হতে পারে, এবং প্লাস বাজেট আছে। পার্ট 1-এ আপনাদের বলেছিলাম, একটু কমেন্ট করে জানাবেন মনে আছে কিনা। আচ্ছা, তারপর তাহলে এখন নিফটিতে আর অন্যান্য স্টকগুলোতে করণীয় কি, আর আজকে আমি কি স্টকে সুইং ট্রেডিং এর জন্য নিলাম 1 লাখ টাকা, সেটা কি পুরোটাই ডুবে যাবে? জানি না, কেননা যে হারে আজকে পড়েছে, সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে ভিডিওটা একটু লাইক করে দেবেন প্লিজ। আর যারা বলবেন ভিডিওটা একটু লম্বা হচ্ছে, একটু লম্বা করে এক্সপ্লেন করার আমার মনে হয় ইচ্ছা থাকেই, কেননা বেশিরভাগ চ্যানেল তো পান না যেখানে নিজের গ্যাটের পয়সা যেখানে বলে সেখানে সে ইনভেস্টও করে, বা সেখানে সুইং ট্রেড নিজের পয়সা লাগিয়ে করে, সেরকম তো দেখেনও না, তাহলে একটু শুনতে হবে বই কি। আচ্ছা, প্রথম যে স্টকটা আমি আপনাদের সামনে কিছুদিন ধরে এই যে এই ওয়াচ লিস্টে আলোচনা করেছিলাম, সেটা ছিল, আমার মনে হয় এইসব স্টক প্রত্যেকটাই ভালো, ঠিক আছে, প্রত্যেকটাই। পিএনবি নিয়ে আমার আলোচনা ছিল, এবং পিএনবিতে আমি কিন্তু আজকে সুইং ট্রেডিং এর জন্য কিছু পয়সা তার মধ্যে দিয়েছি, ঠিক আছে, তার মধ্যে দিয়েছি। ইনভেস্ট বলবো না, সুইং ট্রেডিং তো আর ইনভেস্টমেন্ট নয়। কেন দিয়েছি দেখুন, একটু এইসব জায়গায় দেখুন, ব্রেকআউটে আমি নিইনি, ব্রেকআউট এসব জায়গায় দিচ্ছিল তখন আমি নিইনি। আজকে যে কারেকশনটা হলো সেটা এই যে লাইন থেকে ব্রেকআউটটা দিয়েছিল সেখানে এসেছে, টেকনিক্যাল অনুযায়ী এটা ওয়ান অফ দ্য সাপোর্ট। এই সাপোর্টটা যে কালকে ভেঙে যেতে পারে সেটা আপনিও জানেন, আমিও জানি, মার্কেট কেউ প্রেডিক্ট করতে পারে না, কিন্তু অ্যাটলিস্ট আমি ব্রেকআউটে নিইনি, এখানে নিয়েছি। তার সত্ত্বেও মুভিং অ্যাভারেজ সামনে আছে, 96-97-এ মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে, সেটারও একটা সাপোর্ট আছে। আর একটু নিচে আসতে পারে, হ্যাঁ পারে। আমি এর আগের দিন পার্ট 2 বাজেটের আগের এই যে স্টকটা নিয়ে পার্ট 2 ভিডিওটা বলেছিলাম, সেইখানে কিন্তু আমি এর স্টপ লসও বলেছিলাম, সেটা 90 বলেছিলাম, তো 90-এর স্টপ লস রেখে সেই জিনিসটা আমি কিন্তু করেছি, ঠিক আছে। আমি দেখাবো এখনই পোর্টফোলিওতে কত টাকা কি লাগিয়েছি, কতটা স্টক কিনেছি, সব এখনই দেখাবো। প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটাকে শুনুন, এই অ্যানালিসিসটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। পিএনবি সাপোর্টে একটু এসেছে, প্লাস ব্যাংকগুলো, এক্ষেত্রে বলেনি, ব্যাংকগুলো কিন্তু ভালো রেজাল্ট করছে,
ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, আপনি বলবেন আরে কি বলছো সঞ্জয়, ব্যাংক তো স্টক প্রচুর পড়ছে, তা বলছো না। আইসিআইসিআই ব্যাংক যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ওয়ান অফ দ্য গুড রেজাল্ট সে করেছে। আমি আজকে ওর সিইওর কথা শুনছিলাম, তো সেখানে উনি বলছিলেন যে এটা ভাবা যায় না যে যেটা মানে দুটো হয়, একটা ক্রেডিট গ্রোথ আর গ্রোথ আর একটা ডিপোজিট গ্রোথ। ডিপোজিট গ্রোথ ব্যাংকের ইয়ার অন ইয়ার 40% বেড়েছে, 40% গ্রোথ। আর যে ক্রেডিট গ্রোথ সেটা 20%-এর উপরে। ভাবুন কত ভালো। যেখানে ডিপোজিট, মানুষ ওখানে ডিপোজিট বাড়াচ্ছে, যেখানে ওরা সুদের হার কমিয়েছে, সেভিংসে বলছে সেভিংস অ্যাকাউন্টে আমরা সুদের হার কমিয়েছি, সেখানে আমাদের ডিপোজিট 40 বা টাকার লগ্নি 40% বেড়েছে। তার মানে বলছেন উনি যে আমরা কাস্টমারের সাথে এত ভালো কাস্টমার রিলেশনশিপ রাখি, এইগুলো কাস্টমারের খুব পছন্দ। ঠিক আছে, তো যাই হোক এত ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওরা ফোরকাস্টিং যেটা করেছে সেটা একটু কনজারভেটিভ ওয়েতে করেছে। খারাপ করেছে তা বলবো না, ওরা নিজেরাই বলেছিল আমরা একটু কনজারভেটিভ ফোরকাস্ট করি। এই নয় যে ফোরকাস্টটা আমরা দারুণ ফাটিয়ে দেবো এরকম করলাম তারপর কিছু দেখালাম না, এরকম আমি বিশ্বাসী নই। আমরা একটু অল্প বলি যে হ্যাঁ মোটামুটি করব, কিন্তু তারপর এক্সিলেন্ট করি। এটা কিন্তু আগের 5 বছরের যারা ফোরকাস্ট দিয়েছিল সেটাতেও তাদের আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সেম হয়েছে, সেটাই তারা করেছে। কিন্তু ওই ফোরকাস্টটা মার্কেটের ভালো লাগেনি, তাই জন্য একটু পড়েছে। সুতরাং সেটা নেওয়ার জন্য রেজাল্ট অনুযায়ী কিন্তু কেনার একটা খুব ভালো জায়গায় আছে। আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আর একটু অ্যাড করব। তো ঠিক আছে, এবং 80-80 টাকায় মোটামুটি চলে এসছে, মোটামুটি ভালো জায়গায় কিন্তু আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি বলি সুতরাং ব্যাংকিং এর রেজাল্টগুলো খুব একটা খারাপ হচ্ছে না। এইচডিএফসি ব্যাংকেরও রেজাল্ট ভালো হয়েছে, ফোরকাস্টটা একটু খারাপ আছে। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক কোটাকের রেজাল্ট তো ভালোই হয়েছে। তো তার জন্য পিএনবিতে কিন্তু এতগুলো কারণের জন্য কিন্তু পিএনবিতে আমি এই করার কথা ভেবেছি এবং করেছি। পরের যে স্টকটাতে আমি নিজে করেছি সেটা হচ্ছে হ্যালে আমি কিন্তু একটু অল্প প্রথমে জল মাপার মতো, পিএনবিতে আমি মোটামুটি যা মাইন্ডসেট করেছিলাম সুইং ট্রেডিং এর জন্য সেটাই করেছি, ততগুলো শেয়ারই নিয়েছি। কিন্তু হ্যালে আমি অল্প জল মাপার জন্য অল্প একটু নিয়েছি, আরও আমি অ্যাড পরে করব। ঠিক আছে, যদি বাজার মহল ঠিক থাকে। কেন স্টকটা অনেকক্ষণ ধরে কনসলিডেট করেছে, তারপর এখানে এসেছে, একটু এখানে থেকে আমি একটু জমিয়েছি, এখানে নিয়েছি, এখানেও আজকেও একটু নিয়েছি। এবার আমি তো জানি না এই যে কনসলিডেট না ডিস্ট্রিবিউশন, দুটোর মধ্যে অনেকটা হতে পারে। যদি উপর থেকে ডিস্ট্রিবিউশন হয়ে অনেকক্ষণ কারেকশন হয় সেটা আলাদা ব্যাপার, আর যদি নর্মাল কারেকশন হয়ে উপরে যায় তাহলে আলাদা ব্যাপার। তার জন্যই জল মাপার জন্য অল্প করেছি। সুইং ট্রেডিং এরও কিন্তু বিভিন্ন ধরনের আর্ট আছে। সুইং ট্রেডিং মানে ও এসেছি নিলাম, স্টপ লস থাকবে বেঁচে দেবো না, ওরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, ব্যাপারগুলো আছে, এক একটা স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য, এক একটা স্টকের ব্যাপারগুলো জেনে, তার সেক্টর জেনে ওরকমভাবে কাজগুলো একটু করতে হয়। যাই হোক, তো এই পুরো সবই স্টক আপনাদের চেনানো আছে, সেইগুলোকে কিন্তু করেছে। আমি রেলওয়ে স্টক নিয়েও বলবো, এই ভিডিওতেই বলবো, প্লিজ একটু ধৈর্য ধরুন। প্রথমে আগে দেখিয়ে নিই তাহলে কি করা হয়েছে, আশা করি পজিশনে পাবো। হ্যাঁ, পিএনবিতে দেখতে পাচ্ছেন 750টা শেয়ার। ঠিক আছে, একটু রিফ্রেশ করে দিই, অনেকে হয়তো ভাববে 750টা শেয়ার মানে মোটামুটি 100 টাকায় কেনা আছে, মানে 75,000 টাকার মতো। কিন্তু এই চ্যানেলেই এরকম পাবেন, যেখানে ওই পিএনবি, যেমন আগের দিন আমি বলেছিলাম পিএনবি হ্যাল এইসবগুলো বাজেটের আগে ভালো লাগছে, এবং অনেকেই লিস্ট বলে চলে গেল, সে নিজের কোনো তাতে কমিটমেন্ট রাখে না। হ্যাঁ জানি 10টা শেয়ার যদি কেউ বলে তাতে 10টা শেয়ারই নিজে পয়সা দিয়ে করতে পারবে তা নয়, কিন্তু তার মধ্যে অ্যাটলিস্ট কিছু শেয়ারে একটু টাকা, এখানে 1 লাখ টাকা আমি লাগিয়েছি, মোটামুটি কম টাকাও নয়, ঠিক আছে, মোটামুটি দেখার মতো। ঠিক আছে, তা এখানে কিন্তু 75,000 টাকার মতো দেখতেই পাচ্ছেন সিএনসি মানে ডেলিভারিতে আমি নিয়ে রেখেছি। 100 টাকায় আমার মোটামুটি কেনা, 98 টাকা 75 পয়সা, মানে 99 টাকায় বন্ধ দিয়েছে। ঠিক আছে, হ্যাল এখানে দেখছেন 3টে আমার আজকে পজিশন, আজকে এটা নেওয়া হয়েছে। আর আমার হোল্ডিংয়ে দেখবেন হ্যাল আরও 3টে আছে, মানে 20,000 টাকার মতো টোটাল আমার হ্যালে দেওয়া আছে। 20,000 টাকা কেন দিয়েছি? ওই জল মাপার জন্য। আমি এখানে ফুললি এখনো ইনভেস্টেড হইনি। আমারকে যদি বলেন কত আমি হ্যালের এই করতে চাই, যদি সব মাহল ঠিকঠাক থাকে তাহলে আমি 50 থেকে 1 লাখ, ঠিক যেমন পিএনবিতে আমি এই করেছি তেমনই আমারও প্ল্যান সুইংয়ের জন্য ওইখানে করা। যদিও এটা শুধুমাত্র সুইংয়ের জন্য, আমার পার্সোনাল অ্যাজ আ ডিসক্লেমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে হ্যাল অনেক নিচের দামে অনেক আগে থেকে আছে। আপনারা যারা ফলো করেছেন তারা জানেন, ওই যখন ওএফএস এসছিল তখন থেকে নেওয়া আছে, মানে স্প্লিটের আগে ওএফএস এসছিল অনেক নিচু দামে, সেটা তো প্রায় 100%-এর উপরে রিটার্ন চলছে, সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, সেটা আপনারা অনেক জানেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এই দুটোতে কিন্তু আছে। তাছাড়াও আরেকটা জিনিসও আছে, সেটাও আমি দেখাবো, একটু ওয়েট করুন।
তার আগে রেলওয়ে স্টকগুলো বলি। আরেকটা স্টকে আরেকটা জিনিসও আমি ইনভেস্ট করেছি, এখানে মিউচুয়াল ফান্ড খোলাই আছে, তা কোন মিউচুয়াল ফান্ড তাতে কি করেছি সেটাও আমি দেখাবো, সেটা একটু ভিডিওর একটু শেষে বলবো, সেটা একটু থাক পড়া, তাহলে ভিডিওটা একটু দেখবেন আপনারা, একটু দেখুন মন দিয়ে, প্লিজ একটু লাইক করে দেবেন। যে এইখানে শুধুমাত্র আমি বলে চলে যাই না, নিজেও ইনভেস্ট করি, যে স্টকগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই স্টকগুলোর মধ্যে থেকেই আমি নিজে সেখানে ট্রেড করি। এটা যদি জেনুইনিটি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, যে রেলওয়ে স্টকগুলো নিয়ে কথা বলছি, তার মধ্যে ইরকন দেখতে পাচ্ছেন সব স্ট্রেট লাইনে উঠেছে, আজকে কারেকশন মোটামুটি 14%-এর মতো ইরকন কারেকশন দিয়েছে, রেলটেল কারেকশন দিয়েছে অনেকটা, আইআরসিটিসি যেটা এতদিন খুব ভালো চলছিল আইআরসিটিসি কারেকশন দিয়েছে। এবার আমি বলছি আইআরসিটিসি কিন্তু একটু সাপোর্ট জোনে এসেছে, তবে এই যে যখন বড় কারেকশন হয় তখন কিন্তু ধরুন পরের দিন আপনি নিলেন, তারপর আবার 5-6% নেমে যেতে পারে, এরকমও হয়। সুতরাং এই সব সময়, কারণ এখন মানে ও কি হয়েছে, এক একটা স্টক 200% 300% বেড়ে গেছে, আইআরসিটিসির কথা বলছি না আমি, রেলওয়ে ইন জেনারেল স্টকগুলোর কথা বলছি। তারপর ধরুন 10% 15% এইটুকুনি কারেকশন তো হতেই পারে, সে তো বেড়েওছে অনেক বেশি না। এবার আপনি যদি ফেঁসে যান সেটা আলাদা ব্যাপার, তাই জন্য এই সব সময় এমন ভাবে করতে হয় যে একদম ডেড সাপোর্টে একটু যখন ঘোরার প্রবণতা দেখাচ্ছে, মার্কেট ওভারঅল যখন একটু দাঁড়াচ্ছে, একটু নিফটি দাঁড়াচ্ছে, তখন মানে যারা কনজারভেটিভ একটু, তখন আমি এলাম, ঠিক আছে। প্লাস একদম অল্প পরিমাণে, যে টাকাটা থেকে আমার যদি অনেক পার্সেন্টেজ টার্মসে একটু বেশিও চলে যায় আমার বেশি ক্ষতি হবে না, সেই পরিমাণ অল্প পয়সায় আমি প্রথমে এই করব। যেমন আমি হ্যালে করলাম, যে জল মাপলাম প্রথমে, ওই জল মাপার মতো প্রথমে দেখি, তারপর যদি মার্কেট আমার দিকে যায়, ওভারঅল সেল অফ না হয়, বন্ধ হয়ে যায়, আজকে তো ওভারঅল সেল অফ হয়েছে, এটা তো বুঝতেই পারছেন, এটার জন্য কোনো টেকনিক্যাল অ্যানালিসিস দরকার হয় না, আপনি চার্টের রং দেখলেই বোঝা যায়। তো সেগুলো যখন একটু দাঁড়িয়ে যাবে, সেগুলো চাটেই বোঝা যাবে যে দাঁড়াচ্ছে, একটু সব থমকে আছে, তখন যখন ফার্স্ট ঘোরার প্রবণতা দেখা যাবে তখন আমি আস্তে করে কমিট করলাম, ঠিক আছে। এই ধরনের মানসিকতা কিন্তু একটু রেখে জিনিসগুলো করতে হবে। তবে 900 টাকা 920 টাকা এই সময় এই জায়গাগুলোতে কিন্তু সাপোর্টের জোন আইআরসিটিসিতে আছে, ঠিক আছে। ওকে, আরভিএনএল আজকে যথেষ্ট, সে এতদিন তো একদম স্ট্রেট লাইনে রকেটের গতিতে বেড়েছে, মানে এতটা কারেক্ট হয়েও সাপোর্টে আসেনি, মানে আমি তো একে ছোবই না এখনো, হ্যাঁ ছোবই না বললাম, কালকে আবার 10% বেড়ে গেল, দেখুন সেটা কিছু করার নেই, কিন্তু মানে আমার যে টার্মস তাতে এটা আসে না, সুতরাং আমি নিয়ম তো ভাঙবো না, তাই না। কারণ অনেক আগে থেকে বলা আছে, যেমন 174 টাকায় আমার নিজের ধরুন এই সব জায়গায় ছিল, আপনার সাথে আরএসি বলা ছিল, সেটা 400 450 টাকা ছুঁয়ে এলো, সুতরাং সেগুলো থেকে তো আসছেই, সুতরাং আলাদা করে তো আমাকে আলাদা কিছু করতে হবে না। আচ্ছা, আইআরএফসি একই কথা, আমি চার্টার দেখাচ্ছি না ওরকম স্ট্রেট লাইনে। আচ্ছা, আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে একটু বলি, আজকে এই ভালো রকম একটু কারেকশন হয়েছে, এবার কিন্তু 80 টাকা এসব জায়গায় আসছে, যেখানে ওর ফার্স্ট একটা সাপোর্ট, এবং ওইখানে আমার মনে হয় এই জায়গাটায় এসে এবার আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটু অনেক দিনের জন্য হয়তো কনসলিডেট মোডে চলে যাবে এবং কনসলিডেশন করবে। যদি কনসলিডেশন করে তাহলে কিন্তু আমি পার্সোনালি কোনো এজ এ ডিসক্লেমার কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজারও নই, জাস্ট লার্নিং পারপাসে আপনাদের সাথে শেয়ার করছি, যে তাহলে কিন্তু একটু অ্যাকুমুলেট আমি করব লং টার্মের জন্য, কোনো শর্ট টার্ম এসবে সুইং ট্রেডিং এইসবে হয় না, এইসবে জাস্ট একটু লং টার্মের জন্য এইগুলো। কেন, যখন আমরা প্রথম যখন এখানে 60 টাকায় 70 টাকায় আপনাদের সামনে প্রথম কভার করেছিলাম, তার থেকে বেড়েও 96 টাকায় গেছিলো, আবার একদম স্ট্রেট লাইনে বেড়েছে, তারপরে একটু টাইম কারেকশন, এই প্রাইস কারেকশন, এগুলো হবেই, সেটা হয়েছে, এবং ঠিক আছে, রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, রেজাল্ট ভালোই হয়েছে, সুতরাং এর উপর বিশ্বাস আছে। এটা হলো মোটামুটি সব স্টক নিয়েই মোটামুটি বললাম, আর তো আলাদা করে কোনো স্টক নিয়ে বলার কথা নয়, সব স্টকেই আছে। এলএনটি ওয়ান অফ দ্য ফেভারিট আমার স্টক, জানেন এলএনটিও মোটামুটি ফার্স্ট সাপোর্টের কাছে আসছে একটু এইসব জায়গায়, এই যে আগে যেখান থেকে ব্রেকআউটটা দিয়েছিল আজকে সেই সব জায়গাতেই এসেছে 3500 টাকায়, আর একটু নিচে এলেও ঠিক আছে, একটু দেখা যেতে পারে, তবে 3400 3200 এত টাকা পর্যন্তও কিন্তু যদি ডিপ কারেকশন হয় এত টাকা পর্যন্ত আসতে পারে। সুতরাং বাজেটটা সামনে আছে বলেই একটু আরও ব্যাপারটা, মানে টেকনিক্যালগুলো তখন কাজ করে না অতটা, যেহেতু একটা নিউজ ইভেন্ট, একটা বড় ইভেন্ট সামনে আছে, ঠিক আছে। যাই হোক, এবার চলে আসি খুব কুইকলি মিউচুয়াল ফান্ডটা যেটা এখানে আছে সেটা কোনটায়, সেটা নিয়ে একটু বলে দেবো। মিউচুয়াল ফান্ড দেখতেই পাচ্ছেন আমি 20,000 টাকা, এখানে 20,000 টাকা কিন্তু আমার এখানে দেওয়া ছিল,
এবং 19শে জানুয়ারি আমি শেষের দিকে সন্ধ্যের দিকে ওটা দিয়েছিলাম। 19শে জানুয়ারি থেকে ওই ছুটিগুলো শুরু হয়েছে আপনি জানেন, প্লাস সোমবার দিনও ছুটি ছিল। তো আজকের এনএভিটা এক্সিকিউট হবে, সুতরাং আজকে বাজার নিচেও পড়েছে, সুতরাং দেখতে গেলে আজকেই ইনভেস্টমেন্ট হলো 20,000 টাকা মোটামুটি। সেটা হচ্ছে মিড ক্যাপ 150 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটাও আমি আপনাদের সাথে 6 মাস আগে মনে হয় শেয়ার করেছিলাম, যেটা কিন্তু প্রায় এই ক মাসেই 30%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, খুব ভালো রিটার্ন করেছে। এবং মিড ক্যাপ ইন্ডেক্স ভালো রিটার্ন দিয়েছে, এটা কারোর অজানা নয়। মানে এটা যে আমি খুব বড় সিলেকশন করেছি তা নয়, মিড ক্যাপ ইন্ডেক্স বাজার ভালো হয়েছে তাই রিটার্ন দিয়েছে। কিন্তু যাই হোক, আমি বলার কথা, আপনি এখানে ট্রান্সপারেন্টলি আমি সব শো করি যে আমি টোটাল মোটামুটি 1 লাখ টাকা কিন্তু এই পতনে আমার বাজারে আছে। এবং দেখা যাক কাল পরশু কি হয়, আপনারাও আছেন, আশা করি জানতে পারবেন, আমিও জানাবো। এবং সেটা জানার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। আর যদি দেখতে চান পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা, এই বাজেটের আগে কোন স্টকগুলোকে আমি আবার বলে দিচ্ছি যে নজরে রেখেছি, সেই ভিডিওটা প্লিজ দেখে নেবেন। সেই ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।